হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপর ক্ষুব্ধ ভারত, জানা গেল কারণ। প্রিয় দর্শক, বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলেই যেন ভারতের জরুরি বৈঠক বসে যায়। মোংলা বন্দরে চীনের অংশগ্রহণের খবর প্রকাশ হতেই এমন সব বিশ্লেষণের বন্যা বয়ে গেল যেন বন্দরের চাবি নয়, পুরো বঙ্গোপসাগরই বুঝি হাত বদল হয়ে গেছে। ভারতের মিডিয়ার পর্দা জুড়ে আতঙ্ক, মানচিত্রে তীরচিহ্ন আর দিল্লি মিডিয়ার ভূ রাজনীতির মহাপ্রলয়ের ভবিষ্যৎবাণী, সব মিলিয়ে নাটকীয়তার এমন আয়োজন যা দেখে মনে হতে পারে ঢাকার চেয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের ভারটাই যেন বেশি কাঁধে নিয়েছে ভারতের কিছু গণমাধ্যম। তারেক রহমানের চীন সফরে চীনা প্রেসিডেন্ট নিজেই চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা CMBEC এর প্রস্তাব দিয়েছে। চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি নিজেই প্রস্তাব দেয়। বিষয়টি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চীনের জন্য বড় প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। নত জানু পররাষ্ট্রনীতির প্রয়োজন আর পড়বে না। আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। দিল্লি বাংলাদেশে এসে খবরদারি করতে সাহস পাবে না, অথবা আমার নিরাপত্তার জন্য একের পর এক পরাশক্তির পেছনে আমাকে দৌড়াতে হবে না। আমি আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশে বাস করতে পারবো। আমাকে আমার দিকে চোখ রাঙানির দেবার আগে 10 বার যেন অন্য রাষ্ট্রকে ভাবতে হয়, বাংলাদেশকে তেমন একটি রাষ্ট্রের পর্যায়ে নিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। দেখুন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। মূলত এই বৈঠকটি নিয়েই ব্যাপক ক্ষুব্ধ দিল্লি বা সাউথ ব্লক। এখন এই বৈঠকে কি ঘটলো সেসব নিয়ে দিল্লির গণমাধ্যমগুলো নানা ধরনের সংবাদ আওড়াচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, তো দিল্লির এই উদ্বেগের কেন কারণ, বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতি কেন হঠাৎ করেই এতটা ক্ষুব্ধ হয়ে উঠল দিল্লি বা ভারতের বিজেপি সরকার বা ভারতের গণমাধ্যমগুলো, আমি আপনাদের সামনে একটি গণমাধ্যমের খবর উপস্থাপন করছি। এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের খুবই জনপ্রিয় একটি গণমাধ্যম, প্রতিদিন, সংবাদ প্রতিদিন এর নাম। তো এই সংবাদ প্রতিদিন একটি রিপোর্ট প্রকাশ করেছে এই বৈঠক নিয়ে। সেই রিপোর্টটি প্রথমেই আপনাদেরকে আমি শোনাতে চাই। সংবাদ প্রতিদিনের রিপোর্টে বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের পাকিস্তানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয়। তারেক রহমান জমানাতেও তা অব্যাহত, মানে খানিকটা শ্লেষ এবং আক্ষেপ নিয়ে সংবাদ প্রতিদিন এটা বলছে। 7 জুলাই মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মানে জাতিসংঘের সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠক করলেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। অন্যদিকে G2G চুক্তির মাধ্যমে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করতে চলেছে বাংলাদেশ, এ খবর দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিন। ইসলামাবাদ ঢাকা বৈঠকে বাংলাদেশের তরফে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পাকিস্তান প্রতিনিধি দলের পক্ষে ছিলেন দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। সংবাদ প্রতিদিন গণমাধ্যমটি আরো জানাচ্ছে যে জানা গিয়েছে দ্বিপক্ষীয় বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা ছাড়াও মাদক চোরাচালান প্রতিরোধ, নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকের বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অংশীদারত্বের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায় ঢাকা। সংবাদ প্রতিদিন আরো জানাচ্ছে যে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করতে চলেছে বাংলাদেশ। সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করা, অভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীল রাখা এবং ভবিষ্যতের চাহিদা মেটাতে পর্যাপ্ত সহযোগিতা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এই বৈঠক নিয়ে ব্যাপক ক্ষুব্ধ বা রুষ্ট বা উষ্মা দিল্লির সাউথ ব্লকের। কারণ এতদিন দিল্লির সঙ্গে ঢাকার যে সম্পর্কের গাঁট ছড়া আমরা দেখেছি, সেখানে আসলে ব্যত্যয় ঘটছে। প্রিয় দর্শক, দেখুন যে এই বৈঠক, এই দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক, এটি আসলে তাদের গাত্রদাহ তৈরি করেছে। প্রিয় দর্শক, তো আমরা আরো বৈঠকটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে চাই। বৈঠকের ছবিটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দেখুন, সংবাদ প্রতিদিন আরো জানাচ্ছে যে সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করা, অভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীল রাখা এবং ভবিষ্যতের চাহিদা মেটাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি জুলাই মাসে এই সংক্রান্ত চুক্তি
সই করার কথা রয়েছে। তবে অতীতে ইইউ পাকিস্তানি চালের চালান ফেরত পাঠানোয় বাংলাদেশের এই আমদানি পরিকল্পনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জানি না কোথায় বিতর্ক শুরু হয়েছে, এটা ভারতের গণমাধ্যমই বলতে পারবে। ভারতের গণমাধ্যমটি আরো জানাচ্ছে যে প্রসঙ্গত হাসিনাবিহীন বাংলাদেশের পাকিস্তান সম্পর্ক ইতিমধ্যে জোরালো হয়েছে। 2024 সালের 5 আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। এরপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে উদ্যোগী হয়। দুই দেশের মধ্যে বন্ধ থাকা বিমান ইতিমধ্যে চালু হয়েছে। সংকটে থাকা সত্ত্বেও পাকিস্তান থেকে কয়েক দফায় খাদ্যপণ্য বাংলাদেশে পৌঁছেছে। এই হচ্ছে ভারতীয় গণমাধ্যমের সংবাদ। প্রিয় দর্শক, আমরা এই সংবাদের আরেকটু তল খুঁজতে চাই। দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যে বিস্তৃতি ঘটার আরম্ভ হয় সেটি এই সরকারের সময়েও অব্যাহত আছে। কিন্তু ঢাকার দরজা দিল্লির জন্য বন্ধ হয়নি। এখন দিল্লি যদি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে তাহলে তাকে উদ্ধার করার দায়িত্ব কি ঢাকার? একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। দেখুন, ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদানে একটা সমঝোতা হয়েছে বাংলাদেশের। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যুদ্ধ বিমান ক্রয়ের জন্যও আলাপ আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেছে। আমরা পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনবো। তো এর জন্য পাকিস্তানের যুদ্ধ বিমানের সিমুলেটর ইতিমধ্যে পাঠানো হয়েছে প্রশিক্ষণ দেবার জন্য বা প্রশিক্ষিত হবার জন্য। তৃতীয় বিষয় হচ্ছে জঙ্গিবাদ দমনে আমাদের দুই দেশের মধ্যে একটা সমঝোতা হয়েছে। এর বাইরে আপনারা সবাই দেখেছেন দৃশ্যমানভাবে যে চীনের সঙ্গে আমাদের অনেকগুলো চুক্তি, অনেকগুলো প্রকল্পে চীনের অংশগ্রহণ এবং সমঝোতা স্মারক ছাড়াও আরো অনেক বিষয়ে একমত হয়েছে ঢাকা বেইজিং। সবকিছু মিলিয়ে আসলে অস্বস্তি বাড়িয়েছে দিল্লির। তো এ কারণেই এখন দিল্লির গণমাধ্যমগুলো এ নিয়ে বেশ ক্ষুব্ধ। বিশেষ করে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং সৈয়দ নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, দুই দেশের দুই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, এই বৈঠক আসলে প্রচন্ড গাত্রদাহ তৈরি করেছে দিল্লির। কারণ এই ধরনের একটি বৈঠক দিল্লি মনে করে যে তাদের সঙ্গে বাংলাদেশের হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আপাতত সেই ধরনের কোনো ইঙ্গিত বা আভাস পাওয়া যাচ্ছে না। দর্শক, আমি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেই তথ্যটি হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই দিল্লির তরফ থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কিছু কিছু চেষ্টা হচ্ছে, কিন্তু সেই চেষ্টা এতটাই সীমিত পরিসরে যে আগামী কয়েক মাসের মধ্যে আলোর মুখ দেখার কোনো ধরনের সম্ভাবনা নেই। তো দিল্লির যে লবি ঢাকার ডিপ স্টেটকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, সেই লবি ইতিমধ্যে চেষ্টা করছে যে দিল্লিতে সরকার প্রধান তারেক রহমানকে সফর করানো। কিন্তু মাঝখানে আবার বিপত্তি হয়ে গেছে যে তারেক রহমানের প্রভাবশালী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়ার কারণে দ্বিতীয় ঘটনা ঘটেছে। ঢাকাস্থ ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী তিনি বেফাঁস মন্তব্য করেছেন। আর তৃতীয় বিষয় হচ্ছে অব্যাহতভাবে পুশ ইন করা হচ্ছে ভারত থেকে বাংলাদেশি তকমা দিয়ে। সীমান্ত হত্যা বন্ধ হয়নি। তিস্তা পানির ন্যায্য হিস্সা নিয়ে এখনো মুখ খোলেনি দিল্লি। সবকিছু মিলিয়ে সম্পর্ক এখনই যে নবায়ন বা নগদায়ন হচ্ছে না, এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে তারেক রহমানকে সৌদির ক্রাউন প্রিন্স ডি ফ্যাক্টো অ্যাডমিনিস্ট্রেটর প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তিনি সৌদি আরব সফরের আহ্বান জানিয়েছেন। আমরা বিভিন্ন অসমর্থিত সূত্রে জানতে পারছি যে আগামী মাসের মাঝামাঝি বা শেষ দিকে তিনি সৌদি আরব সফর করতে পারেন। তার মানে সৌদি আরব সফরের আগে দিল্লি সফর সুদূর পরাহত ব্যাপার। তো সেই জন্য আসলে দিল্লি নানাভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশকে। একে তো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ছে, চীনের সঙ্গে সম্পর্ক হচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তুরস্কের একটি ড্রোন কারখানা নির্মিত হবে বলে আজকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বেড়েছে। মংলা বন্দর বা চট্টগ্রাম বন্দরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারও কিন্তু বিনিয়োগ করতে যাচ্ছে। ফলে বহুমুখী কূটনীতির যে বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, এটার কারণে একমুখী দিল্লির কূটনীতি আসলে ধাক্কা খেয়েছে। আর এতে দিল্লির স্বস্তি পাবার কথা নয় প্রিয় দর্শক। এই পরিপ্রেক্ষিতেই আমরা দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এবং চাল আমদানির বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিলেন। তো এতে ক্ষুব্ধ হবারই কথা সালাউদ্দিন আহমেদের প্রতি। বাংলাদেশে অসম্ভব কিছু ঘটতে পারে, পুরো বাংলাদেশের জন্য অশনি সংকেত এবং একটা জরুরি পরিস্থিতির মতো একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা সতর্ক করব, একই সাথে আল্লাহর কাছে দোয়া করবো যেন বাংলাদেশে এরকম পরিস্থিতি না ঘটে। আমরা যে এই আশঙ্কাগুলো কেন আমরা করছি? অনেকেই বলেন যে ভাই আপনি বলেছেন যে এটা হতে পারে, কিন্তু হয়নি। আরে ভাই, ওটা যাতে না হয় এই জন্যই তো হতে পারি আলোচনা। খারাপ জিনিস যাতে না হয় এই জন্য তো অগ্রিম সতর্কবার্তা। এবং অনেক ক্ষেত্রে আমরা কোনো একটা আশঙ্কা প্রকাশ করলে, কোনো একটা অ্যানালজি যদি দেখাতে পারি এবং এটা যদি সত্যিকার অর্থেই কনসিডারেবল কিছু হয়, এটা ইউনূস সরকার আমলে বেশি হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করতো সরকার যে এটা আপনি কেন মনে করেছেন, কি করণীয়, পরামর্শ চাইতো। হয়তো অনেক ক্ষেত্রে জাস্ট পরামর্শ চাওয়া পর্যন্ত, অনেক ক্ষেত্রে হয়তো সেটা গুরুত্বের সাথে দেখতো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সতর্ক করা যাতে নেতিবাচক কোনো ঘটনা না ঘটে। দর্শক, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে বাংলাদেশে একটা ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে। কৃত্রিমভাবে বাংলাদেশে জঙ্গিবাদের একটা উত্থান দেখানোর আয়োজন চলছে। র মোসাদ মিলে যৌথভাবে। অতীতে তো সাধারণত বাংলাদেশে জঙ্গি খেলা এটা র খেলেছে এবং আওয়ামী লীগ তাদের নিজেদের স্বার্থে খেলেছে, পশ্চিমাদের কনভিন্স করার জন্য
যে না বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি নাটক সাজাতো, যে এগুলো দমন করতে আওয়ামী লীগকে লাগবে, এবং কোনো পুলিশ অফিসার অতি উৎসাহী হয়ে নিজের প্রমোশনের জন্য এই কাজ করতো, বিশেষ করে মনিরুল্লাহ, এই নানান কারণ আছে। আবার যেমন জেএমবি, ওটা সরাসরি রয়ের তত্ত্বাবধানে হয়েছিল। কিন্তু এবার একটা আরো ভয়ানক, এবার যে জঙ্গিবাদের উত্থান দেখানোর চেষ্টা করা হচ্ছে, গোয়েন্দা সংস্থা তার পয়সাপাতি দিয়ে যে জঙ্গি তৈরি করছে, এবং এর মাধ্যমে একটা বিষয় দেখাবে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়েছে। ইউনূসের আমলে জঙ্গিরা প্রকাশ্যে কার্যক্রম চালিয়েছে, বিএনপির আমলে এখন আছে। এই যে একটা পরিকল্পিত দৃশ্যকল্প বাংলাদেশে সাজানোর চেষ্টা, এটা সরাসরি র এবং মোসাদ যৌথভাবে করছে। প্রথমে এর জন্য তারা বয়ান ক্রিয়েট করেছে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সরাসরি বলেছেন যে বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে, তা হামাস জঙ্গি। এরপরে আরো নানানভাবে বাংলাদেশে উগ্রবাদীরা আছে, এটা ভারতের মিডিয়া নিয়মিত বলে আসে। এখন সত্যিকার অর্থে আমরা দেখতে পাচ্ছি যে উগ্রবাদীরা গ্রেপ্তার হচ্ছে, তারা বোমা ফাটাচ্ছে, তাদের ট্রেনিং সেন্টার সহ অনেকে ধরা পড়ছে, অনেকে গ্রেপ্তার হচ্ছে। তো এটা রহস্যটা কি আপনারা জানেন দর্শক? তবে এর একটা প্রভাব জামাত শিবির এবং কওমি হুজুরদের উপর পড়বে। তবে এবারকার যে জঙ্গিটা, এটা হচ্ছে জঙ্গিবাদ, যেহেতু এটা একটা প্রজেক্ট, এটা বেশিরভাগ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার প্রজেক্ট। হ্যাঁ, উগ্রবাদী আদর্শ আছে, সেটা ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে এই জঙ্গি হামলা বা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ছিল গোয়েন্দা সংস্থার সৃষ্টি নাটক। এমনকি জেএমবি কেও মাওলানা মতিউর রহমান নিজামী গোয়েন্দা সংস্থার সৃষ্টি বলেছিলেন, বা এটা মিডিয়ার সৃষ্টি বলেছিলেন, মিডিয়ার সৃষ্টি। কিন্তু বাস্তবে জঙ্গি ছিল, হামলা হয়েছিল, বাট ওই জঙ্গি ভারতের মাধ্যমে সৃষ্ট। এমনকি এই যে আইএস ওটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি, আল কায়দা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন ছিল। কিন্তু আদর্শিক একটা বিষয় আছে, সেটা ভিন্ন আলোচনা। ওই আদর্শকে কাজে লাগিয়ে গোয়েন্দা সংস্থা খেলে, এটা হচ্ছে মূল কথা। তো দর্শক, এই জায়গায় এই যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার উদ্দেশ্য মূলত জামাত এবং হুজুরদেরকে দায়ী করা, তাদেরকে কোণঠাসা করা, তাদেরকে ডিহিউম্যানাইজ করা, তাদেরকে সমাজে আবার সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। যেমন জঙ্গি একটা ছেলে, ইয়াং একটা ছেলে যদি দাঁড়িয়ে রাখে, টুপি পরে, নামাজ পড়ে, ওই হাসিনার আমলে যেরকম একটা জঙ্গি সন্দেহ হতো, পুলিশ প্রচার করতো যে জঙ্গি কিনা আপনার সন্তান, বুঝবেন কি হবে, সে নামাজ পড়ে, সে দাঁড়িয়ে রেখেছে, সে টুপি রাখছে, সে একাকী থাকে, সে গান শুনে না, মানে হারাম কাজ বর্জন করলেই মনে হবে যেন সে জঙ্গি। এই যে একটা মানে ইসলামপন্থীদেরকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল হাসিনার আমলে, এবং ইসলাম চর্চা অনেকটা কঠিন করে তুলেছিল, বিশেষ করে তরুণদের জন্য, আধুনিক শিক্ষিতদের জন্য। এরকম একটা পরিস্থিতি আবার তৈরি করা উদ্দেশ্য। কিন্তু এটা আগের মতো পারবে না। তবে কিছুটা খবর আছে। আগের মতো কেন পারবে না? কারণ আগের মতো ওই সময় তো ওয়ার অন টেরর চলছিল, হাসিনার ওয়ার অন টেরর চলছিল, এটা তো শেষ হয়েছে 21 সালের দিকে। ওয়ার অন টেরর আর কখন আসবে না, যার ফলে জঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা অত সিরিয়াস কখনোই হবে না। বরং আগে যারা জঙ্গি ছিল তাদের সাথে, মানে তাদের ভাষায়, আমাদের ভাষায় না, তাদের সাথে এখন সরাসরি ডিপ্লোম্যাটিক রিলেশনস মেনটেন করছে। অতএব আগের মতো ওয়ার অন টেরর যেহেতু আসবে না, তা আগের মতো কঠিন পরিস্থিতি তৈরি হবে না, জঙ্গিবাদের ধোয়া তুলে আলেম ওলামা ইসলামপন্থীদের হয়রানি করতে পারবে না। আর দ্বিতীয় কথা, এখন আওয়ামী লীগ নাই, আর ইসলামপন্থীরা এখন ক্ষমতার কাছাকাছি, তাদেরকে ওইভাবে সিরিয়াসলি কোণঠাসা করতে পারবে না। আর এবারকার যে জঙ্গির যে হিসাব নিকাশ আসবে, এটা সালাফি জঙ্গি না, কারণ এবার সালাফি জঙ্গিদের পিছনে গোয়েন্দা সংস্থা অর্থায়ন নাই, যার ফলে আহলে হাদিস সালাফি লম্পজম্প কিন্তু এখন চুপ। এবার হবে হানাফি বা হানাফি ঘরানার জঙ্গি। যেমন সালাফি জঙ্গি হচ্ছে আল কায়দা বা আইএস রিলেটেড, আর হানাফি জঙ্গি হচ্ছে তালেবান রিলেটেড, বাংলাদেশ হরকাতুল জিহাদ বা এই টাইপের। তো দর্শক, সেখানে জামাত শিবির এবং কওমি হুজুর, তারা যেহেতু বেসিক্যালি হানাফি ঘরানা, তাদের কেউ কেউ এই বিতর্কের মধ্যে পড়তে পারে, মিডিয়া তাদেরকে চেপে ধরবে। এই যে তোমাদের দল থেকে জঙ্গি বের হয়েছে, তোমাদের দল করতে একসময় শিবির করতো, এবং শিবিরের দুর্বলতা আছে। যেমন জঙ্গিদের মেন্টর বাংলাদেশে দুইজন, শুনতে খারাপ শোনায়, শামসুল আরিফিন শক্তি এবং আসিফ আদনান। এই দুইজন সরাসরি আল কায়দা এবং তালেবান পথে, দুইটাকেই ধারণ করেন, এবং জঙ্গিবাদের বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত তাত্ত্বিক। এরা না অসূক্ষ্মভাবে উগ্রবাদী মানসিকতা, গণতন্ত্র হারাম বা গণতন্ত্র কুফরি মতবাদ, এইসব বক্তব্যের নামে উগ্রবাদ ঢুকিয়ে দেয়, এবং সরাসরি তারা কানেক্টেড। তারা গ্রেপ্তার হয়েছিল, বিশেষ করে আসিফ আদনান গ্রেপ্তার হয়েছেন। তো এরা কিন্তু সমাজে মোটামুটি প্রভাব বিস্তার করতে পেরেছেন। এই জন্য পর্নোগ্রাফি রোধ বা এই ধরনের বই টই নামে নানানভাবে শিবিরের কাছে রাইজ করেছিল। শিবিরের ছেলেরা রেটিনা বা নানানভাবে এই শক্তি, আদনান, এদের বই টই প্রচার করতো, ভালো বই। কিন্তু এই ভালো বই প্রচার করার মাধ্যমেই আসিফ আদনানদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়, শামসুল আরিফিন শক্তিদের, এবং এর ফলে তাদের বক্তব্যের মাধ্যমে অনেক অনুপ্রাণিত হয়। যার ফলে শিবিরের অনেক ছেলেরা দেখা যাবে হয়তো বা এই সামনে যে জঙ্গিবাদের উত্থান, গোয়েন্দা সংস্থা অর্থায়ন হবে বা অলরেডি হয়েছে, সেখানে জড়িয়ে থাকতে পারে। এমনকি এনসিপির লোকজনও এখানে জড়িয়ে। একটা ঘটনা, উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার। তো এটা একটা অশনি সংকেত যে অলরেডি স্থায়ী বহিষ্কার করে দিয়েছে। যে ছেলেকে গ্রেপ্তার হয়েছে এনসিপি নেতা, সে আসলে জঙ্গি কি জঙ্গি না এখন তো প্রমাণিত নেই, যার সন্দেহ, তাতেই বহিষ্কার করে দিয়েছে। মিডিয়ার সফলতা এই জায়গায় যে জঙ্গি সন্দেহ, দাড়ি টুপি ইসলামী একটা ভাবধারা দেখলেই তাকে জঙ্গি সন্দেহ করা, জঙ্গি ট্যাগ দেয়া। মিডিয়া অ্যাটলিস্ট জামাত, কওমি হুজুরদের একটা অংশকে এভাবে ভোগান্তির সম্মুখীন করতে পারবে। যেমন জামাতের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণার সামনে আসবে, জাস্ট ওয়েট করেন, আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই। দর্শক, বিভিন্ন জায়গায় এই গ্রেপ্তার ঘটনা ঘটেছে। বোমা ফাটিয়ে ভিডিও ধারণ করে ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন আইএস এর সঙ্গীত, এবং মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গিবাদের প্রসার, যাত্রাবাড়ি থেকে কয়েকজন গ্রেপ্তার, এরকম বেশ কয়েকটা জঙ্গিবাদী গ্রেপ্তার ঘটনা ঘটেছে। এবং এই মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গিবাদী প্রশিক্ষণ, এটা সঠিক। এখন এই মার্শাল আর্ট দেখবেন যে এগুলো সবকিছু হয় তত্ত্বাবধানে, এবং ইসরায়েল এরকম আরো অনেক ঘটনা ঘটাবে, আর আমাদের দেশের সর্বমনা যুবক অনেকে না বুঝে তাতে পা দিবে।
এবং এইভাবে একটা হাইপ তৈরি করা যে বাংলাদেশে জঙ্গিবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ, এবং মিডিয়াগুলো বলবে এই যে সাবেক শিবিরের লোকজন, এমনকি এনসিবির লোকজন জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে, এবং আওয়ামী লীগ এটা ভয়াবহভাবে প্রচার করবে। এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা হামলার সামরিক আগ্রাসনের উপায় খুঁজবে ভারতীয়দের। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা দেখতে থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।